সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ফের লাদাখে সামরিক তৎপরতা, চীনের সীমান্তে উত্তেজনা ছড়ানোর ছক কষছে PLA। জাকারবার্গের বাইডেন সমস্যা, 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তুঙ্গে যুদ্ধের প্রস্তুতি, আন্দামান সাগরে যৌথ মহড়া ভারতীয় সেনার 3 বাহিনী। পাকিস্তান সফর নিয়ে নাগরিকদের সতর্কবার্তা বাইডেনের, অস্বস্তিতে ইমরান প্রশাসন। স্থাপিত হল দূতাবাস, ইসরায়েলের সহযোগিতায় আঞ্চলিক প্রভাব বিস্তারী আমিরাতের লক্ষ্য। এবং সবশেষে জানাবো, নাভালনির সমর্থক বিক্ষোভকারীদের সন্ত্রাসী বললেন পুতিন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ফের লাদাখে সামরিক তৎপরতা চীনের। যেহেতু অদূর ভবিষ্যতে এই সীমান্ত সমস্যা মিটে যাওয়ার কোনো আশু সম্ভাবনা নেই, ভারত ও চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন আগের মতোই রয়েছে। তবে চীন 10,000 বাহিনীকে সরিয়ে দিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি কোনো এলাকায় তাদের মোতায়েন করে রাখা ছিল। সরকারি একটি সূত্রের খবর, ওই বাহিনীকে প্রশিক্ষণে জড়ানোর জন্য সরানো হয়েছে। গত বছরের মে মাসে পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে গোলমাল বাধে। সেই টানাপোড়েন এখনও চলছে। সেনার তরফে ওই এলাকার নজরদারি চালানো হচ্ছে। শীতের সময় যাতে চীন আগ্রাসন দেখাতে না পারে, সেই কারণে আগেই ব্যবস্থা নিয়ে রেখেছে ভারতীয় সেনা। তবে এই ধরনের পরিবেশে না থাকার চরম অভিজ্ঞতা নিয়ে প্রবল সমস্যায় চীনা ফৌজ। তাই 2 মাস পর বরফ গললে পরে চীনা সেনা ফের তৎপরতা দেখা যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, শীতের সময়ে উঁচু জায়গায় লড়াই চালানো কঠিন বলে চীন গ্রীষ্মের জন্য অপেক্ষা করছে। মে মাস নাগাদ তারা আবারও পূর্ব লাদাখে অশান্তি ছড়াতে পারে। এখন পর্যন্ত ব্রিগেড কমান্ডার স্তরে ডজনখানেক বৈঠক করেছে দুই দেশ। বিদেশ মন্ত্রকের শীর্ষকর্তা স্তরেও হয়েছে বহু বৈঠক ও বহু আলোচনা। কিন্তু এইবারই প্রথম কোনো বৈঠক ফলপ্রসূ হলো। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এটা চীনের একটি চাল। গত বছরের একটা বড় সময় ভারতীয় সেনাকে দেশের উত্তর সীমান্তে চীনের বিরুদ্ধে সতর্কতা বজায় রাখতে হয়েছিল। পাশাপাশি কোভিড পরিস্থিতিও সেনাবাহিনীকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। সেনার তরফে সেই চ্যালেঞ্জ যথাযথভাবে পালন করা হয়েছে। তবে আগামী দিনেও সেনাবাহিনীকে আরও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মত বিশেষজ্ঞদের। ড্রাগনের দিক থেকে সেই নকশা অনুযায়ী চলার কোনো ইঙ্গিত এখনো পর্যন্ত মেলেনি। তারা প্যাংগং হ্রদের পাশ থেকে 1 ইঞ্চিও সরেনি। এর ফলে ওই এলাকায় অশান্তি একটুও কমেনি। ওই অঞ্চলে নিজেদের 60,000 সেনা মোতায়েন করা ছাড়াও তারা ইন্দো তিব্বত সীমান্ত এবং অরুণাচল প্রদেশের নতুন গ্রাম তৈরি করছে। জাকারবার্গের বাইডেন সমস্যা। ক্যামব্রিজ অ্যানালিটিকার কাহিনী প্রকাশিত হওয়া, মিয়ানমারের জাতিগত গণহত্যায় ফেসবুক ব্যবহার হওয়া, হোয়াটসঅ্যাপ গুজবের কারণে ভারতে গণপিটুনিতে মৃত্যু কিংবা কিউঅ্যানন বা প্রাউড বয়েজের মতো দলগুলোর উত্থানের আগে থেকেই সমগ্র বিশ্ব ছিল মার্ক জাকারবার্গের পায়ের নিচে। 2017 সালে তিনি সিদ্ধান্ত নিলেন সমগ্র যুক্তরাষ্ট্র ঘুরবেন। এক ফেসবুক পোস্টে তিনি জানালেন, তিনি মানুষের জীবন, কাজ আর ভবিষ্যৎ চিন্তা সম্পর্কে সবার সঙ্গে কথা বলতে চান। তার টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের 50টি রাজ্যে যাওয়া এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলা। অনেকের মতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছিলেন জাকারবার্গ। তবে তিনি সবসময় এমন দাবি অস্বীকার করে গেছেন। তারপরেও তার সম্ভাব্যতা নিয়ে গণমাধ্যমে আলোচনা চলেছে, কারণ প্রেসিডেন্ট পদে লড়ার টাকা আর ক্ষমতা তার আছে। গত সপ্তাহে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছেন। অনেকেই বিশ্বাস করেন মার্ক জাকারবার্গ এই পদটি পেতে চান। সম্প্রতি আমেরিকার ইকোনমিক লিবার্টিজ প্রজেক্টের পরিচালক সারাহ মিলার বলেন, অন্য সব একচেটিয়াবাদী টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে ফেসবুককেই মূলত এখন দেখা হয় সবথেকে বিপজ্জনক খলনায়ক হিসেবে। ওবামা প্রশাসন সিলিকন ভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ ছিল, ফেসবুকের সঙ্গেও। বাইডেন যদি কখনো ফেসবুকের বন্ধু হয়েও থাকেন, তিনি এখন আর তা নেই। সত্যিকার অর্থে মার্কিন প্রেসিডেন্ট ফেসবুক শব্দটা ব্যবহার করেন ইন্টারনেটের ভয়াবহতা বোঝাতে।
নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানিয়েছিলেন, আমি কখনোই ফেসবুকের ভক্ত ছিলাম না, আমি কখনোই জাকারবার্গের ভক্ত ছিলাম না। আমার ধারণা তিনি একটি বড় সমস্যা। 2016 সালে যা হয়েছে তার জন্য ডেমোক্র্যাটরা ফেসবুককে দায়ী করেন। ট্রাম্পের জন্য ক্যামব্রিজ অ্যানালিটিকার প্রভাবী বড় ভূমিকা রেখেছে। 2019 সালে সিএনএনকে বাইডেন বলেছিলেন, ফেসবুকে তারা যা করতে পারেন আপনি চাইলে তা করতে পারেন না। আমার ধারণা ফেসবুক আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিষয়টি ফেসবুকের জন্যও খারাপ। দেশের টেক কোম্পানিগুলোকে পুনর্গঠন করার সুযোগ রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিভাবে তার ব্যবহারকারীদের সঙ্গে সম্পর্ক রাখবে তাও নির্ধারণ করতে পারেন তিনি। সংবিধানের 230 ধারা ফেসবুক সহ অন্যান্য কোম্পানিগুলোকে রক্ষা করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা খুশি তাই লেখা বা বলা হয়, এর জন্য কোম্পানিটিকে দায়ী করা যায় না। এটি বাতিল করে দিলেই ফেসবুক সহ অন্যান্য কোম্পানিগুলো বড় সংকটে পড়বে। বাইডেন এটি বাতিল করতে চান। 230 ধারা ছাড়া ফেসবুক পরিচালিত হচ্ছে তা দেখা সম্ভব নয়। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে কিনে নেওয়া নিয়েও আদালতে লড়তে হচ্ছে ফেসবুককে। তবে যারা বড় টেক কোম্পানিগুলোকে ভাগ করতে চায় তাদের মিত্র হচ্ছেন বাইডেন। 2019 সালে বাইডেন বড় টেক কোম্পানিগুলোকে ভেঙে দেওয়ার বিষয়ে ভাবতে বলেছিলেন। তুঙ্গে যুদ্ধের প্রস্তুতি, আন্দামান সাগরে যৌথ মহড়া সেনার 3 বাহিনীর। সীমান্তে ক্রমে আগ্রাসী হয়ে উঠছে চীন। নিয়ন্ত্রণ রেখায় প্রায় গোলাবর্ষণ করছে পাকিস্তানি সেনাবাহিনী। এহেন সংকটকালে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় ফৌজও। তাই রণকৌশল ঝালিয়ে নিতে এবার আন্দামান সাগরে যৌথ মহড়া শুরু করেছে ভারতীয় সেনার 3 বাহিনী। জানা গিয়েছে, সোমবার আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করেছে স্থল সেনা, নৌসেনা ও বায়ুসেনা। অংশ নিচ্ছে উপকূলরক্ষী বাহিনীও। এই মহড়ার নাম দেওয়া হয়েছে কবচ অর্থাৎ বর্ম। পাশাপাশি এমফ্যাক্স 21 শীর্ষক মহড়াও চালানো হয়। এই আয়োজনের প্রধান উদ্যোক্তা আন্দামান ও নিকোবর কমান্ড ANC। এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে ফৌজের 3 বাহিনীর মধ্যে সমন্বয় মজবুত করে একযোগে শত্রুর বিরুদ্ধে লড়াই করা। এর ফলে সেনার 3টি অঙ্গের মধ্যে তথ্য আদান প্রদান, সেনা মোতায়েন ও রণকৌশল নির্ণয়ের বিষয়টি আরও সহজ হয়ে উঠবে। যুদ্ধের পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে বাহিনীগুলির ভূমিকা কেমন হবে তা দ্রুত নির্ণয় করা যাবে। সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, আন্দামান ও নিকোবর দ্বীপে এমফ্যাক্স 21-এ অংশ নেয় রণতরী যুদ্ধবিমান ও সেনার সার্দার্ন কমান্ডের অ্যাম্ফিবিয়াস ব্রিগেড। উল্লেখ্য, সীমান্ত সংঘাত নিয়ে আলোচনা চললেও নর্থ সিকিমের নাকুলা সীমান্ত থেকে ফের অনুপ্রবেশের চেষ্টা করে লাল ফৌজের সৈনিকরা। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও ভারতীয় সেনার তৎপরতায় চীনা বাহিনীর সেই চেষ্টা ভেস্তে দেন ভারতীয় জওয়ানরা। গত সপ্তাহে গালওয়ানের মতোই নাকুলাতে অনুপ্রবেশের চেষ্টা করে লাল ফৌজ। রুখে দাঁড়ান ভারতীয় জওয়ানরা। শেষ পর্যন্ত গালওয়ানের মতোই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুদেশের সেনা জওয়ানরা। ভারতীয় সেনারা পাল্টা মারে পিছিয়ে যায় লাল ফৌজ। এই ঘটনায় 20 জন চীনা সেনা আহত হয়েছে বলে খবরে বলা হয়। অন্যদিকে আঘাত পেয়েছে ভারতীয় 4 জওয়ান। শেষ পাওয়া খবরে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারতীয় সেনা জওয়ানরা। পাকিস্তান সফর নিয়ে নাগরিকদের সতর্কবার্তা বাইডেনের। ফের পাকিস্তানকে অস্বস্তিতে ফেলল আমেরিকা। বাইডেন প্রশাসনের নতুন ভ্রমণ সংক্রান্ত নির্দেশিকায় দক্ষিণ এশিয়ায় 3টি দেশে যাওয়ার ক্ষেত্রে পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে মার্কিন নাগরিকদের। সোমবার এই 3 দেশ সম্পর্কে আলাদা ভ্রমণ নির্দেশিকা পেশ করেছে মার্কিন নতুন প্রশাসন। নিঃসন্দেহে চাপে থাকা ইমরান সরকারকে আরও চাপে ফেলবে এই নির্দেশ। ঠিক কী বলা হয়েছে ওই নির্দেশিকায়? কোভিড-19, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক হিংসার প্রসঙ্গ তুলে দেশের নাগরিকদের কাছে বাইডেন প্রশাসনের আর্জি, পাকিস্তানে যাওয়ার আগে আরও একবার সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করা দরকার। এর মধ্যে বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া যেতে একেবারেই নিষেধ করা হয়েছে। পাশাপাশি ভারত পাকিস্তান প্রকৃত সীমান্ত রেখার কাছাকাছি অঞ্চলগুলিতেও যেতে বারণ করা হয়েছে। বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় বহু জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে। এছাড়া নিয়মিত গোলাগুলিও চলে সেখানে। ট্রাম্পের বিদায়ের পর আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী হয়েছিলেন ইমরান প্রশাসন। রবিবার পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, বাইডেন প্রশাসনের বোঝা উচিত গত 4 বছরে পাকিস্তান অনেক বদলে গিয়েছে। কিন্তু এবার নয়া মার্কিন সরকারের এহেন নির্দেশিকায় পরিষ্কার হয়ে গেল, সরকার বদলালেও ইসলামাবাদের প্রতি দৃষ্টিভঙ্গি রাতারাতি বদলাতে রাজি নয় আমেরিকা।
একইভাবে বারণ করা হয়েছে আফগানিস্তানে যাওয়ার ব্যাপারেও। কোভিড-19, অপহরণ, সন্ত্রাসবাদের মতো বহু কারণ দেখিয়ে বলা হয়েছে আফগানিস্তান সর্বত্রই বিপজ্জনক, তাই সেখানে না যাওয়াই ভালো। স্থাপিত হল দূতাবাস, ইসরায়েলের সহযোগিতায় আঞ্চলিক প্রভাব বিস্তারী আমিরাতের লক্ষ্য। দখলদার ইহুদিবাদী ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে 4টি আরব দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত, সুদান, বাহরাইন ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে সমঝোতাপত্রে সই করেছিল। সংযুক্ত আরব আমিরাতই প্রথম দেশ যে কিনা গত 15 সেপ্টেম্বর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে চুক্তিতে সই করেছিল। সেপ্টেম্বরে সম্পর্ক স্থাপনের পর থেকেই আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হয় এবং দুপক্ষের বাণিজ্যিক প্রতিনিধিদের সফর বিনিময় অব্যাহত রয়েছে। এছাড়া এ পর্যন্ত ইসরায়েলের হাজার হাজার পর্যটক সংযুক্ত আরব আমিরাত সফর করেছে। ইসরায়েল আবুধাবিতে দূতাবাস স্থাপন করা ছাড়াও দুবাইতে কনসুলেট স্থাপনের চেষ্টা করছে। পর্যবেক্ষকরা বলছেন, সর্বাত্মক সম্পর্ক ও সহযোগিতা বিস্তারের এই পদক্ষেপ থেকে বোঝা যায় সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টিকে তাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দিয়েছে এবং পর্যায়ক্রমে তারা সম্পর্ক আরও গভীর করার দিকে এগিয়ে যাচ্ছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার কারণে ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, কিন্তু সুদান ও মরক্কোর তুলনায় মানামা ও আবুধাবি সরকার এ ব্যাপারে অতি উৎসাহের পেছনে বিভিন্ন কারণ রয়েছে। যদিও ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধে সৌদি আরবের প্রধান শরিক হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কিন্তু মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্য রিয়াদের প্রধান প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়েছে আবুধাবি। প্রকৃতপক্ষে আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে একদিকে সৌদি আরবের উপর তাদের নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, অন্যদিকে পশ্চিম এশিয়ার বিভিন্ন ইস্যুতে ইসরায়েলের সমর্থন নিয়ে এই অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে আবুধাবি। নাভালনির সমর্থক বিক্ষোভকারীদের সন্ত্রাসী বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুতিন সোমবার তার দপ্তর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এ অভিযোগ করেন। বিক্ষোভ আয়োজনকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল এমন সন্ত্রাসী যারা নারী ও শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতায় কথা বলার অধিকার সবার আছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আইন লঙ্ঘন শুধু অগঠনমূলক নয়, বিপজ্জনকও বটে। রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে গত সপ্তাহে জার্মানি থেকে মস্কোয় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে শনিবারের বিক্ষোভে সারা দেশে প্রায় 3000 মানুষ অংশগ্রহণ করেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।